কেমন রয়েছি আমরা সবাই, যে যেখানে যেমনই থাকি না কেন, সৃষ্টিকর্তা সবাইকে ভালো রাখুক, এটাই আমাদের সকলের প্রার্থনা। তো আজকে আমরা উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ের একটি টপিক আলোচনা করব, সেটি হচ্ছে ট্রান্সলেশন। প্রথমে আমরা জানব ট্রান্সলেশন কাকে বলে। খুব সহজ করে বলতে গেলে এমআরএনএ থেকে বা মেসেঞ্জার আরএনএ থেকে যে প্রক্রিয়ায় প্রোটিন উৎপন্ন হয় সেই প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সলেশন। আমরা কি দেখেছি ইতিপূর্বে, যে ডিএনএ থেকে ডিএনএ উৎপন্ন হয় সেই প্রক্রিয়াকে বলা হয় রিপ্লিকেশন। ডিএনএ থেকে এমআরএনএ উৎপন্ন হয় সেই প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন। আর সেই এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয় যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সলেশন। তাহলে ট্রান্সলেশন প্রক্রিয়ায় প্রোটিন উৎপন্ন হচ্ছে। কেন প্রোটিন উৎপন্ন হবে একটু সেটি সংক্ষিপ্ত আকারে বলতে গেলে বলতে হয় যে আমরা জানি যে আমাদের বংশগতির মূল একক হচ্ছে জিন তথা ডিএনএ। তো সেই জিন কিন্তু বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য আসলে জিনের ভিতরে সংকেতটি বিদ্যমান থাকে বা ডিএনএর ভিতরে সেই সংকেতটি থাকে। সেই সংকেতটি এমআরএনএতে স্থানান্তরিত হয়। সেটি হচ্ছে বা ডিএনএর সেই সংকেতটিকে এমআরএনএতে কপি করা হয়। এক কথায় এমআরএনএতে কপি করা হয়। সেই কপি করার প্রক্রিয়াটা আমরা জেনেছি ট্রান্সক্রিপশন। তারপরে সেই ডিএনএর যে সংকেতটি এমআরএনএ হয়ে কপি হয়ে প্রোটিন তৈরি করে সেই বৈশিষ্ট্যটা প্রকাশিত হয়, অর্থাৎ ট্রান্সলেশন প্রক্রিয়ায় সেই বৈশিষ্ট্যটি প্রকাশিত হয়। তাহলে সেই এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হলেই তবেই প্রোটিন ইজ ওয়ান কাইন্ড অফ গ্রেট মলিকিউল বলা যায়। প্রোটিন একটি আসলে বড় একটা কর্মী, যে সকল কাজ এর ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে থাকে। কাজে আসলে প্রোটিন তৈরি অত্যাবশ্যক। আর সেই প্রোটিন তৈরির কাজটি ডিএনএ থেকে এমআরএনএতে কপি হয়ে এমআরএনএর মাধ্যমে সেই প্রোটিন তৈরি হয়ে থাকে। এটি আমরা জানলাম। এখন ট্রান্সলেশন প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হয় আমরা এটি জানব। তো আমরা এদিকে একটি চিত্র দেখিয়েছি, কিছু ইঙ্গিত করা হয়েছে। আবার এইদিকে এই পাশে একটি কালার চিত্র দেখানো হয়েছে। সেখানে ট্রান্সলেশন প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন হয় এটি আলোচনা করতে গেলে দেখব যে প্রধানত তিনটি পর্যায়ে ট্রান্সলেশন প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে থাকে। একটি হচ্ছে ইনিশিয়েশন বা সূচনা, অর্থাৎ এখানে ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা কেবল শুরু হয়, সূচনা হয়। দ্বিতীয় পর্যায়টি যেটি ইলংগেশন বা বর্ধিতকরণ, যে প্রোটিনের শৃঙ্খলটি পলিপেপটাইড শৃঙ্খল এই ধাপে সেটি বর্ধিত হয়। আর লাস্ট অফ অল হচ্ছে সমাপ্তিকরণ বা টার্মিনেশন, এখানেই ট্রান্সলেশন প্রক্রিয়ার সমাপ্তি ঘটে। তো প্রথমে আমরা জানব ইনিশিয়েশন বা সূচনা পর্বটা কি করে সম্পন্ন হয়। সেখানে আমরা দেখব যে প্রথমেই আসলে যে অ্যামাইনো অ্যাসিডগুলো মাধ্যমে প্রোটিন তৈরি হবে সেই অ্যামাইনো অ্যাসিডগুলোর সক্রিয়করণ হতে হয়। আর সেই অ্যামাইনো অ্যাসিডকে সক্রিয় করার জন্য অ্যামাইনো অ্যাসাইড সিনথেটেজ নামক এক ধরনের এনজাইম ব্যবহৃত হয়। সেটি এটিপির সহায়তায় বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড যেগুলো প্রোটিন তৈরিতে ব্যবহৃত হবে সেগুলোকে সক্রিয়করণ করে থাকে। তারপরে যে অ্যামাইনো অ্যাসিডগুলো লাগবে সেই অ্যামাইনো অ্যাসিডগুলো কে বহন করে এমআরএনএর সংকেত অনুযায়ী এমআরএনএর কাছে নিয়ে যাবে, সে কাজটি করে থাকে আমরা জানি টিআরএনএ। তো কোন অ্যামাইনো অ্যাসিড কোন টিআরএনএ নিয়ে যাবে, ওই যে অ্যামাইনো অ্যাসিডগুলো সক্রিয়করণ হয়েছে, এইবার সেই সক্রিয় অ্যামাইনো অ্যাসিডগুলোকে ট্রান্সফার করে নিয়ে যাবে এমআরএনএর কাছে, সেটি হচ্ছে টিআরএনএ। কাজেই প্রতিটি সক্রিয় অ্যামাইনো অ্যাসিড পরবর্তীতে কি হয়, যে টিআরএনএর মাধ্যমে এমআরএনএর কাছে পৌঁছে যায়। সূচনার প্রথমের দিকেই আসলে এই কাজগুলো সম্পন্ন হয়। তারপরে কি হয় সেটা তখন এখান থেকে যদি আমরা, এটি একটি এমআরএনএ, এটি একটি এমআরএনএ, আর এই টোটাল এটা হচ্ছে রাইবোসোম। এটা রাইবোসোমের বড় উপএকক বা লার্জ সাব ইউনিট, যেটি 60S ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে, প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে 50S, আর এটি ছোট সাব ইউনিট যেটি স্মল সাব ইউনিট
প্রকৃত কোষের ক্ষেত্রে সেটি 40S এবং আদি কোষের ক্ষেত্রে সেটা 30S। তো এই রাইবোজোম লেগেছে আর একটা mRNA লেগেছে। তো প্রথমে আমরা কি দেখলাম যে সক্রিয় অ্যামাইনো অ্যাসিডটিকে টিআরএনএ বহন করে নিয়ে এসে এই mRNA-র এই প্রান্তে নিয়ে আসবে এবং কিন্তু অবশ্যই 5 প্রাইম প্রান্তে নিয়ে আসবে। নিয়ে আসা পরে সেই ইনিশিয়েটর যে টিআরএনএ, যেটি একটি অ্যামাইনো অ্যাসিড প্রথমে বহন করে নিয়ে আসলো এবং প্রথম যে অ্যামাইনো অ্যাসিড বহন করে নিয়ে আসবে এটি কিন্তু অবশ্যই মেথিওনিন হবে। আর এই মেথিওনিন আনার জন্য যেটি থাকবে সেটি কিন্তু এইউজির সংকেত অনুযায়ী ইউএসসি এর যে টিআরএনএ, সেই ইউএসসি টিআরএনএর যে অ্যান্টিকোডন সাইড রয়েছে টিআরএনএর, সেই টিআরএনএর অ্যান্টিকোডন সাইডে যে ইউএসসি থাকবে, সেই ইউএসসির মাধ্যমেই আসলে অ্যামাইনো অ্যাসিডটা সক্রিয়করণ হয়ে mRNA-র 5 প্রাইম প্রান্তে আসবে। 5 প্রাইম প্রান্তে আসলে তারপরে ওইটা ধীরে ধীরে আগাতে থাকবে। কোন পর্যন্ত আগাবে? যতক্ষণ না পর্যন্ত সূচনা একটা বিন্দু রয়েছে যেইখানে কিনা ওই অ্যামাইনো অ্যাসিডের শুরুর একটি কোডন রয়েছে, অ্যামাইনো অ্যাসিড সংযুক্ত হয়ে ট্রান্সলেশন প্রক্রিয়া শুরু করে দিবে, তার একটা সূচনা বিন্দু রয়েছে। সেই বিন্দুটার নাম এইউজি। আগস্ট কথাটির নাম মনে রেখে এইউজি কথাটা মনে রাখা যেতে পারে যে একটা স্টার্ট কোডন সেখানে পাবে, সেই স্টার্ট কোডনের নাম হচ্ছে এইউজি। এখন কোডন কি? কোডন হচ্ছে 3টি নাইট্রোজেন বেসের এমন একটি সিকোয়েন্স যা একটা নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করতে পারে। তাহলে সেই অ্যাক্টিভেটিং যে এনজাইম সহ টিআরএনএটি একটা নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে সক্রিয়করণ করে mRNA-র 5 প্রাইম প্রান্তে যুক্ত হয়ে ধীরে ধীরে আগাতে থেকে কোথায় আসলো? এইউজি নামক কোডনে আসলো। তখনই আসলে ট্রান্সলেশন প্রক্রিয়াটি শুরু হয়ে যাবে, যেটাকে ইনিশিয়েশন নামকরণ করা হয়েছে পর্যায়টিকে। এইবারে দ্বিতীয় যে পর্যায় সেটি হচ্ছে ইলঙ্গেশন বা প্রলম্বন বা প্রলম্বিতকরণ, দীর্ঘায়ন। অর্থাৎ যে অ্যামাইনো অ্যাসিডের শৃঙ্খল বা পলিপেপটাইড শৃঙ্খল তৈরি হতে থাকবে সেটা একটার পর একটা আগাতে থাকবে। আর একটু বলে নেওয়া দরকার ছিল যে এইখানে mRNA-টির যে প্রথমে শুরু হলো এইউজি নামক কোডনে মিথিওনিন নামক অ্যামাইনো অ্যাসিড সংযুক্ত করে তারপরে এই mRNA-টি যে রাইবোজোমের ছোট উপএককের সঙ্গে যুক্ত হয়েছিল, পরে তার সঙ্গে কিন্তু একটি বড় উপএকক এসে যুক্ত হবে, যেটা 60S বা আদি কোষের ক্ষেত্রে 50S এসে যুক্ত হবে। আর এই বড় উপএককের 3টে সাইট রয়েছে। কী কী সাইটগুলো? একটা এ সাইট, একটি পি সাইট, একটা ই সাইট। এতে অ্যামাইনো অ্যাসাইল বাইন্ডিং সাইট, অ্যামাইনো অ্যাসিড বাইন্ডিং সাইট বা অ্যাটাচমেন্ট সাইট বলা যায়। একটি পি সাইট, পেপটিডাইল সাইট, যেটি পেপটাইড বন্ধন তৈরি করতে হবে এখানে। আরেকটি ই সাইট অর্থাৎ এক্সিট সাইট। এই বড় উপকে এরকম 3টে সাইট রয়েছে বা 3টি পকেট রয়েছে বলা যায়। সেখানে এই 3টে সাইট বিশেষ ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবে। তো প্রথম যে টিআরএনএ, ইনিশিয়েটর টিআরএনএ, যেটি প্রথম অ্যামাইনো অ্যাসিড বহন করে নিয়ে এসেছিল, সেই ইনিশিয়েটর টিআরএনএটি কিন্তু এইউজি যে কোডন রয়েছে ওখানে ইউএসসি নামক অ্যান্টিকোডনের সহায়তায় মিথিওনিনকে প্রথমে যুক্ত করে দেবে এবং প্রথম অ্যামাইনো অ্যাসিডটি কিন্তু পি সাইটে যুক্ত করবে। প্রথম অ্যামাইনো অ্যাসিডটি পি সাইটে যুক্ত করবে। আর পরবর্তীতে যত অ্যামাইনো অ্যাসিডই পলিপেপটাইড শৃঙ্খল তৈরি করার জন্য যুক্ত হোক না কেন, সেগুলো কিন্তু এ সাইটে যুক্ত হতে থাকবে। এইভাবে আসলে ইনিশিয়েশন পর্যায়ে বা সূচনা পর্যায়টির সমাপ্তি ঘটবে। তারপরে ইলঙ্গেশন, যেটি আলোচনা করতে লেগেছিলাম, যে তারপরে একটির পর একটি অ্যামাইনো অ্যাসিড নির্দিষ্ট টিআরএনএ কিন্তু বহন করে নিয়ে আসবে। যে টিআরএনএ যে অ্যামাইনো অ্যাসিডকে বহন করে নিয়ে আসার উপযোগী, ঠিক সেই টিআরএনএ কিন্তু ওই সক্রিয় অ্যামাইনো অ্যাসিডটিকে বহন করে নিয়ে আসবে। এবং কোন অ্যামাইনো অ্যাসিড বহন করে নিয়ে আসবে তার সংকেত কিন্তু রয়ে গেছে হচ্ছে mRNA-তে, যেটা ডিএনএ থেকে কপি হয়েছে বলা যায়। সেই mRNA সংকেত অনুযায়ী কিন্তু নির্দিষ্ট টিআরএনএ নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে কিন্তু বহন করে নিয়ে আসবে। বিভিন্ন ধরনের সে অ্যামাইনো অ্যাসিডগুলো হতে পারে ভ্যালিন, লিউসিন, আইসোলিউসিন, এরকম বিভিন্ন অ্যামাইনো অ্যাসিডগুলো একটির পরে একটি আসবে এবং আসবে কিন্তু এ সাইটে এসে যুক্ত হবে। আর প্রথম যুক্ত হয়েছিল কোথায়? পি সাইটে। প্রথম যদি পি সাইটে যুক্ত হয়
তখন কী হবে, এই রাইবোজোমটা এমআরএনএ শৃঙ্খল ধরে ধীরে ধীরে সামনের দিকে কিন্তু আগাতে থাকবে। এই রাইবোজোমটা এমআরএনএ শৃঙ্খল ধরে ধীরে ধীরে 5 প্রাইম থেকে 3 প্রাইম প্রান্তের দিকে আগাতে থাকবে। তো আগাতে থাকলে দেখা যাবে যে প্রথমে যে পি সাইটে অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়েছিল, এইটা যদি আরও এগিয়ে যায় তাহলে এখানে পড়ে যাবে ই সাইট। তখন ই সাইড দিয়ে মানে এক্সিট সাইড দিয়ে কিন্তু ওই টিআরএনএটা খালি হয়ে শূন্য হাতে ফিরে চলে যাবে। আর এই সাইডটা কিন্তু এই সাইডটা তখন কিন্তু ফাঁকা হয়ে যাবে। তখন নতুন আর একটি অ্যামাইনো অ্যাসিড এইখানকার কোডনের সংকেত অনুযায়ী নির্দিষ্ট টিআরএনএ সেই অ্যামাইনো অ্যাসিডটা আবার বহন করে আনার পর সেই অ্যামাইনো অ্যাসিডটি কোথায় যুক্ত হবে? অবশ্যই কিন্তু এই এ সাইটে যুক্ত হবে। এইভাবে এই রাইবোসোমটি আরও সরে আসবে। তখন কি হবে, এই এ সাইটটা পি সাইট সোজা চলে যাবে, আর টিআরএনএটি অ্যামাইনো অ্যাসিডকে সংযুক্ত করে দিয়ে শূন্য হাতে আবার ফিরে ফাঁকা হয়ে আবার ফিরে চলে যাবে আরেকটি অ্যামাইনো অ্যাসিডকে ধরে আনবার জন্য। এদিকে আবার পরবর্তী কোডনের সংকেত অনুযায়ী আরেকটি অ্যামাইনো অ্যাসিড অন্য একটি টিআরএনএ যেটি উপযোগী সেটি বহন করে নিয়ে এসে আবার এই সাইটটা ফাঁকা ছিল সেই সাইটে যুক্ত করবে, এবং এভাবে দুটো অ্যামাইনো অ্যাসিডকে একটি পেপটাইড বন্ধন দিয়ে যুক্ত করবে। চারটা হলে ট্রাইপেপটাইড বন্ড, চারটা অ্যামাইনো অ্যাসিডকে 3টি পেপটাইড বন্ধন দিয়ে যুক্ত করবে। এইভাবে ধীরে ধীরে পলিপেপটাইড শৃঙ্খলটি কিন্তু বর্ধিত হতে থাকবে, আর রাইবোজোম কিন্তু এমআরএনএর 5 প্রাইম থেকে 3 প্রাইম প্রান্তের দিকে আগাতে থাকবে। অর্থাৎ এইভাবে পলিপেপটাইড শৃঙ্খলটা দীর্ঘায়িত হতে থাকবে। এটা হচ্ছে প্রলম্বন। লাস্ট ধাপ সেটি হচ্ছে টার্মিনেশন বা সমাপ্তিকরণে কী হবে, এই যে রাইবোজোমটা এমআরএনএর সূত্রক ধরে যে আগাতে এমন একটি কোডনে আসবে যে কোডনে কোনো রকম বার্তা নেই, কোনো বৈশিষ্ট্য বহন করার জন্য বার্তা নেই বা কোনো অ্যামাইনো অ্যাসিড সংশ্লেষণ করার বার্তা নেই, সেটাকে সমাপ্তি কোডন বলা হয়। এই সমাপ্তি কোডন কিন্তু 3টি হয়ে থাকে। এই 3টে সমাপ্তি কোডনের নাম তোমাদের মনে রাখতে হবে। একটি হচ্ছে ইউএএ, একটি ইউজিএ, একটি ইউএজি। এটা মনে রাখার জন্য আমরা অনেক সময় বলে থাকি কি উয়া, উগা, ওয়াগ। উয়া, ইউএএ, উগা, ইউজিএ, ওয়াগ, ইউএজি। এরকম 3টে সমাপ্তি কোডন। এটি কিন্তু মেডিকেল অ্যাডমিশানে, ইউনিভার্সিটির অ্যাডমিশানে আর আমাদের একাডেমিকের জন্য, অবজেক্টিভের জন্য তো মোস্ট ইম্পর্টেন্ট। কাজে সমাপ্তি কোডন 3টের নাম মনে রাখতে হবে, উয়া, উগা, ওয়াগ, ইউএএ, ইউজিএ, ইউএএ। আরেকটি কিন্তু আমরা শুরুতে বলেছি যে স্টার্ট কোডন, অর্থাৎ শুরুর কোডনটা মনে রাখার জন্য আমি একটা বলেছি যে আগস্ট কোনোভাবে মনে রাখবা, যে আগস্ট, কারো যদি জন্ম আগস্ট মাসে হয় বা কারো এরকমভাবে মনে রাখবা যে এইউজি, আগস্ট পুরো না, এইউজি 3টি করে নিউক্লিওটাইড বা নাইট্রোজেন বেস মিলিত হয়ে একটি কোডন তৈরি করবে। কাজে শুরুর কোডন বা স্টার্ট কোডনটি কিন্তু এইউজি, আর সমাপ্তি কোডন বলেছি 3টা, ইউএএ, ইউজিএ, ইউএজি। এখন এরকম রাইবোজোমটা এমআরএনএর 5 প্রাইম থেকে 3 প্রাইম প্রান্তের দিকে আস্তে আস্তে এমন একটা কোডনে আসবে যেখানে অ্যামাইনো অ্যাসিডের কোনো সংকেত নেই। সেটা হয় ইউএএ রয়েছে, না হয় ইউজিএ রয়েছে, না হয় ইউএজি রয়েছে। সেখানে এসে অ্যামাইনো অ্যাসিডের সংকেত নাই, বরং সেখানে অন্য কোনো রিলিজিং ফ্যাক্টর রয়েছে, মুক্ত করে দেওয়ার ফ্যাক্টর রয়েছে। সেই রিলিজিং ফ্যাক্টরটা তখন কি করবে, এই রাইবোজোমের দুটো উপেক্ষক থেকে এই এমআরএনএটিকেও মুক্ত করে দিবে, এবং যে প্রোটিনের শৃঙ্খলটি তৈরি হবে, নতুন যে প্রোটিনের শৃঙ্খল তথা পলিপেপটাইড চেইন তৈরি হবে, সেই পলিপেপটাইড চেইনকে কিন্তু মুক্ত করে দেবে। আর এই পলিপেপটাইড চেইন কিন্তু এভাবে একটির পর একটি প্রোটিন অণু কিন্তু এইভাবে যুক্ত হতে থাকবে। যুক্ত হয়ে একটা পলিপেপটাইড চেইন, এই যে এইখানে দেখিয়েছি একটির পর একটি, এটা পেপটাইড বন্ধন, এদিকে পেপটাইড বন্ধন, এরকম একটির পর একটি যুক্ত হয়ে পলিপেপটাইড চেইন তৈরি হবে, মানে প্রোটিন তৈরি হবে। তাহলে এইভাবে ট্রান্সলেশন প্রক্রিয়া সম্পন্ন হয়। আমরা একটু ব্রিফিং দেব যে এমআরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সলেশন প্রক্রিয়া প্রধানত 3টি পর্যায়ে সম্পন্ন হয়। সূচনা বা ইনিশিয়েশন পর্যায়ে, এই পর্যায়ে অ্যামাইনো অ্যাসিডগুলো সক্রিয় হতে হয় এটিপির সহায়তায়। তারপরে সক্রিয় অ্যামাইনো অ্যাসিডটি টিআরএনএ বহন করে এনে রাইবোজোমের ছোটো এককে যুক্ত করে, সেগুলো হচ্ছে ইনিশিয়েশন ফ্যাক্টর বলা হয়। আর ওই প্রথম টিআরএনএকে ইনিশিয়েটর টিআরএনএ বলা হয়। আর প্রথম যে অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসবে সেটি অবশ্যই মেথিওনিন হবে, যার জন্য প্রথম যে শুরুর কোডনটি হবে সেটি অবশ্যই ইউজি হবে, যেটিকে স্টার্ট কোডন বলা হবে। আর কি আমরা বলেছি যে এইভাবে তারপরে একটি বড় উপেক্ষকের ছোটো উপেক্ষকের সাথে যুক্ত হবে এমআরএনএতে, ফলে ছোটো উপেক্ষক, বড় উপেক্ষক, ইনিশিয়েশন ফ্যাক্টর, এইগুলো মিলে একটা
ট্রান্সলেশন কমপ্লেক্স তৈরি করবে, ট্রান্সলেশন কমপ্লেক্স তৈরি করে সূচনা ঘটিয়ে দিবে ট্রান্সলেশন প্রক্রিয়ার। দ্বিতীয় পর্যায়ে কি দেখেছি যে তারপরে যে সূচনা করে দিল মিথিওনিন প্রথম এনজাইম, প্রথম অ্যামাইনো অ্যাসিড, তারপরে একটির পর একটি অ্যামাইনো অ্যাসিড পেপটাইড বন্ধনের মাধ্যমে যুক্ত করে পলিপেপটাইড শৃঙ্খলকে ধীরে ধীরে দীর্ঘায়িত করবে, বর্ধিত করবে। তারপরে তৃতীয় ধাপে কি দেখেছি, সমাপ্তিকরণ। এখানে গিয়ে কি হবে যে এমন একটি কোডন পাবে যেখানে UAA রয়েছে কিংবা UAG কিংবা UGA রয়েছে, সেখানে এসে কোনো অ্যামাইনো অ্যাসিডের সংকেত পাবে না, অ্যামাইনো অ্যাসিড যুক্ত করার কোনো পাবে না, বরং সেখানে একটা রিলিজিং ফ্যাক্টর থাকবে। এই রিলিজিং ফ্যাক্টর রাইবোজোম এর দুটো উপককে পৃথক করে দিবে, mRNA-কে সরিয়ে দিবে এবং নতুন প্রোটিন শৃঙ্খল সেখান থেকে তৈরি হয়ে আলাদা স্থানে, প্রয়োজনীয় স্থানে চলে যাবে। এইভাবে ট্রান্সলেশন প্রক্রিয়াটি সম্পন্ন হবে। তো এইভাবে তোমরা যেভাবেই প্রশ্ন আসুক না কেন, ক জ্ঞানমূলক, খ অনুধাবনমূলক, গ প্রয়োগমূলক, ঘ উচ্চতর দক্ষতামূলক, শুধু এটার উপর প্রশ্ন হলেই ট্রান্সলেশন কাকে বলে, যেমন ক নম্বরের জন্য হতে পারে ট্রান্সলেশনে কী কী উপকরণ প্রয়োজন হয়, যেমন খ নম্বরের জন্য অনুধাবনে প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, উদ্দীপক একটি প্রক্রিয়া হয়তো দিয়েছে, প্রক্রিয়াটি চিহ্নিত চিত্র আঁকো, যেটি এটি হয়তো গ নম্বরে দিয়ে দেওয়া হলো, ঘ নম্বরে যে বলা হলো কি প্রক্রিয়াটির পদ্ধতিটা বিশ্লেষণ করো, তখন তোমাদের এই ট্রান্সলেশন প্রক্রিয়াটি বর্ণনা করতে হবে। তো ঠিক আছে, তোমরা সবাই এটি সুন্দরভাবে আয়ত্ত করবা। ট্রান্সলেশন একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক। অবশ্যই তোমরা এইটা সুন্দরভাবে আয়ত্ত করে তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ক্লাসটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।